ঠিক আছে, দেখো দেখো 2 নম্বরটা আগে পড়ে নিই। In the following first order competing reactions where T1 equals to T2, A reagent প্রোডাক্ট বলা আছে, তার রেট কনস্ট্যান্ট K1, B এর একই রকম ভাবে K2, বলে দিয়েছে রেশিও K1 বাই K2 বের করতে বলছে if only 50% B and 94% A have been reacted। এখান থেকে অঙ্কটা স্টার্ট করি। প্রথমে বলো ফার্স্ট রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমরা যদি রেট ইকুয়েশন লিখি, যেহেতু ফার্স্ট অর্ডার বলেই দিয়েছে, তাহলে রেট ইকুয়েশনটা কি? রেট ইকুয়েশন হচ্ছে K1 ইকুয়ালস টু 1/T1 ln, আমরা কি জানি এটা শিখেছিলাম, A/A-x। এবার লক্ষ্য করো A ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন, A-x আফটার টাইম t। এবার বলা আছে যে A 94% রিয়াকশন করেছে, তাহলে ইকুয়েশনে যাও 1/T1 থাক ln, A যদি 100 হয়, 94 রিয়াকশন করে গেছে, রিমেইনিং 6%, নিচে আমরা লিখব 6। এটা K1 ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো। একই রকম ভাবে B এর ক্ষেত্রে সেম রিয়াকশন লিখব। কি লিখবো দেখো, K2 ইকুয়ালস টু 1/T2 ln, B আবার 50% রিয়াকশন করেছিল, এখানে তাহলে লেখো 100/50, 50 রিয়াকশন করেছে তো 50 রিমেইনিং। এটা রেশিওটা বের করতে বলেছে K1/K2, তাহলে আমরা লিখতে পারি K1/K2 ইকুয়ালস টু, দেখে নাও K1/K2 ইকুয়ালস টু কি লেখা যায়, তাহলে এইদিকে T1 T2 ইকুয়াল বলাই আছে, তাহলে T1 T2 আমরা ক্যান্সেল করে দিই, এখান থেকে তাহলে লিখতে পারি ln 100/6 বাই ln 100/50। জাস্ট এটাকে সলভ করো, lnটাকে উপরে তুলে দাও, এটা সলভ করলে যা আসবে এটাই উত্তর। দেখো তো বোঝা গেল কিনা? অন্য ইকুয়েশনতে ট্রাই করেছিলে, ওকে হিমানি। প্রবলেমটা একেবারে কঠিন নয়, সহজ প্রবলেম ছিল, আশা করি পারবে তোমরা। আমি পরে তোমাদেরকে প্রত্যেকটার উত্তর ধরে ধরে বলে দিচ্ছি যে কোনটার কোনটা উত্তর হওয়া উচিত। আচ্ছা, এবার আমি এটা ডিলিট করে দিই। এবার নেক্সট আমায় বলো 1 থেকে 5-এর মধ্যে 1 2 5 এর মধ্যে কোনোটা ডাউট আছে কিনা, 1 থেকে 5-এর মধ্যে কোনোটা ডাউট আছে কিনা? চলো থাকলে একটু বলো আমায়, 1 থেকে 5-এর মধ্যে কোনোটা ডাউট। 5। আচ্ছা, সুপ্রভা বলছে 5। চলো 5টাও একটু বলে দিই। প্রজ্ঞা বলছে 4। চলো 4টাও বলে দিচ্ছি। দেখো 4 নম্বরটা কি বলছে। আচ্ছা চলো 4 পড়ে নিই আগে তাহলে। দ্য রেট অফ ফরমেশন অফ, রিয়াকশনটা এরকম, C6H6 এটা বেনজিন, বেনজিনের সাথে 3 মোল হাইড্রোজেন দেয়া, ইকুইলিব্রিয়াম সাইন দেয়া আছে, ওপরে KF নিচে KB, এটা তৈরি করা আছে C6H12। ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন, আচ্ছা রিয়াকশনটা দেখো, ফরওয়ার্ড রিয়াকশনটা ফার্স্ট অর্ডার বলা আছে, তার মানে আমার এরা দুজন রিয়াকশন করে যখন প্রোডাক্টে যায়, এই পোর্শনটা বলা আছে ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু বেনজিন অ্যান্ড উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন। অর্থাৎ আমি যদি এইটুকু লাইন থেকে RF পড়ি, RF মানে কি, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, এটা লিখবো কি KF ইন্টু কনসেন্ট্রেশন অফ বেনজিন ইন্টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন। আমরা কিন্তু এর মাথায় কিউব লিখবো না, এই কোএফিসিয়েন্টটা মাথায় লিখবো না। এটা বুঝে নিও কেন লিখবো না। রিয়াকশনটায় পরিষ্কার বলা, রিয়াকশনটা হচ্ছে ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু বেনজিন অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোজেন, তার জন্য আমরা উপরে 1 উপরে 1 লিখলাম। কিন্তু প্রবলেম কি, যেহেতু এর রেসপেক্টে রিয়াকশনটার অর্ডার কি বলা নেই, তাই তোমাকে যদি বের করতে হয় আর বি ইকুয়ালস টু কি, সেক্ষেত্রে কেবি ইন্টু হোয়াট এটা বলা মুশকিল। তার মানে আমার এখানে আমি আননোন কিছু একটা থাকবে, মানে এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে কোন পাওয়ারের উপর জানি না, এটাকে তুমি মনে মনে এক্স ধরে নাও। তার মানে ফরওয়ার্ড রিয়াকশনের রেট ইকুয়েশন হবে এটা, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট ইকুয়েশন এটা। এবার দেখো কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং অপশনস, আরে রে কোথায় ছিলাম কোথায় গেলাম, ছি 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 ছি, আমি তোমরা করতে বললে আমাকে 4, আমি ভুল করে 4 না পড়ে 8 নম্বরে চলে গেলাম। আচ্ছা এটা বড় মিস্টেক করেছি, হ্যাঁ এটা স্কিপ করো, এটা 8।
আমি তো 4 করতে যাচ্ছিলাম, সরি সরি সরি, কাটলাম এটাকে। আচ্ছা, আর যদি প্রবলেম থাকে পরে দেখা যাবে, হ্যাঁ। 4-এ আসি ফার্স্ট। আসলে নম্বরটা এমন ভাবে দেয়া ছিল আমি বুঝতে পারিনি এটা কি দেয়া ছিল। ওকে, দেখো দেখো 4-এ এ টু বি কে প্রোডাক্ট। আচ্ছা, কিছু কিছু কাইনেটিক ডেটা দেয়া আছে, তোমরা একটা কাজ করো। এখান থেকে আমি একটু হিন্টস দিই। এ প্লাস টু বি থেকে আমরা সি তে গেছি, রেট কনস্ট্যান্ট কে, আরাত্রিকা এখানে লিখেছে। তোমরা এই তিনটে এক্সপেরিমেন্টাল ডেটা থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমি এই রিয়াকশনটার যদি রেট এক্সপ্রেশনটা লিখি, কি লেখা উচিত? রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই। মানে আমি এটা জানি না যে এর কোন পাওয়ার বি এর কোন পাওয়ারের উপর রিয়াকশনের রেট ডিপেন্ড করবে। এটা আমরা ডিসাইড করব এই ডেটাগুলো দেখে। ডেটার দিকে তাকাও ভালো করে। যখন এর কনসেন্ট্রেশনটা ডাবল করেছি, বি এরটা সেম রেখেছি, এদের দুজনের মধ্যে সিমিলারিটি দেখো, রিলেশন কি? এটা ডাবল এটা, অর্থাৎ এর কনসেন্ট্রেশন ডাবল করাতে রিয়াকশনের রেট ডাবল হয়েছে। তার মানে কি বলতে পারি? যে এরটা ডাবল করেছো, রেট ডাবল হয়েছে, অতএব এক্সটা 1। মানে এক্স এর সরি এর রেসপেক্টে রিয়াকশনটা ফার্স্ট অর্ডার। আবার যদি পরের ডেটাটা দেখো, পরের ডেটা বলতে এই দুটো ডেটা দেখো, 2 আর 3 কে দেখো, যে এর কনসেন্ট্রেশন সেম, বি এর কনসেন্ট্রেশনটা ডাবল করলাম, রিয়াকশনের রেটটা একই থাকলো, তাহলে বি এর কোনো পাওয়ারের উপর ও ডিপেন্ড করে না, বি টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, রিয়াকশনটা বি এর রেসপেক্টে 0 অর্ডার, এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার। 4 নম্বরের এই প্রথম ডেটা থেকে এইটুকু বোঝা গেছে যে এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার আর বি এর রেসপেক্টে 0 অর্ডার। ওভারঅল রিয়াকশনটা তাহলে ফার্স্ট অর্ডার। এবার দেখো নেক্সট কি বলছে। বলছে in another experiment starting with initial concentration of 0.5 molar and 1 molar respectively for A and B। মানে ওরা একটা রিয়াকশন করেছে যেখানে A এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে যেটা A0 সেটা ধরে নিয়েছে 0.5 মোলার, আর যেটা B এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন সেটা ধরে নিয়েছে 1 মোলার। এবং রিয়াকশন টেম্পারেচারটা দেয়া আছে 300 কেলভিন। আর কি বলছে? Find the rate of the reaction after 50 minutes from start of the experiment। তার মানে রিয়াকশনটা শুরু করার 50 মিনিট পরে রিয়াকশনের রেট বের করতে বলেছে, রেট। এবার তোমরা দেখো, রেট আমি যদি ইকুয়েশন লিখি তাহলে কি লিখবো? রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 1, আর বি তো লিখবো না কারণ বি এর পাওয়ার 0। অতএব রেট যদি তোমায় বের করতে হয়, আমাকে রেট কনস্ট্যান্ট বের করতে হবে, আর কি বের করতে হবে? আর আফটার 50 মিনিটস এই যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন 0.5 থেকে স্টার্ট করেছিলাম সেটা 50 মিনিট পরে কত কনসেন্ট্রেশনে পড়ে রয়েছে সেটা বের করতে হবে। এবার ধীরে ধীরে করো। প্রথমে তোমরা রেট কনস্ট্যান্ট বের করো, কে। কে কি কিভাবে বের করব? এই ডেটাটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই। কিরকম দেখো, আমরা কি লিখেছিলাম একটু আগে? আর ইকুয়ালস টু, এই ডেটাটা বসাও, বসিয়ে তোমরা এখান থেকে কেটা বের করে দাও। আর ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 1। এবার আর কে বসিয়ে দিই, 6.93 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইকুয়ালস টু কে ইন্টু এর ভ্যালু কত? 0.01 টু দি পাওয়ার 1। এখান থেকে আমরা কে ইকুয়ালস টু সামথিং পাবো। দেখো তো বুঝতে পারলে কিনা কেটা কি করে বের করলাম? একটু রেসপন্স করো, হ্যাঁ, এটা বোঝা গেল কিনা। আচ্ছা, কে কি করে বের করলাম তোমরা বুঝতে পারলে? ফার্স্ট কে বের করবে। দেখো এখান থেকে তাহলে কে কত বেরোবে, এটা এইদিকে চলে যাব, তাহলে কে বেরিয়ে গেল 6.93 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এবার একটু ইউনিটটার দিকে তাকাই, এটা যেটা বেরোলো এটা সেকেন্ড ইনভার্সে বেরোলো। ওকে, মানে দেখো এখানে এই ইউনিটটা দেখি বুঝতে পারি যে রেট কনস্ট্যান্টের ইউনিটটা কি বেরোবে। এখন নেক্সট কি, আমাকে বের করতে হবে আফটার 50 মিনিটস কতটা কনসেন্ট্রেশন ওর রিমেইনিং আছে। তাহলে ফার্স্ট অর্ডারের জন্য আমরা একটা ইকুয়েশন ব্যবহার করি। দেখো ফার্স্ট অর্ডার ইকুয়েশন, কে ইকুয়ালস টু 2.303 বাই টি লগ অফ এ বাই এ মাইনাস এক্স। এটাকে বেটার হয় আমরা a0 বাই এ লিখি। এবার এখানে বসিয়ে দাও, তোমরা কে জানো, টি জানো, টি হচ্ছে 1/50, 50 কে সেকেন্ডে করে নিও,
তাহলে এখানে আমরা 50টা মিনিট আছে সেকেন্ডে করে নিলাম। লগ A0টা ওরা বলেই দিয়েছে রিয়াকশনটা শুরু করেছি 0.5 মোলার নিয়ে, তাহলে লগ অফ ওপরে 0.5 নিচে A থাকলো। এটাকে সলভ করতে হবে। কে এর মান জানো, একটু আগে বের করেছি। সলভ করলে A বেরিয়ে আসবে। A যেই মাত্র বেরোলো এর কিছু একটা ভ্যালু বেরোবে, বেরোনোর পরে লাস্টে কি আমাদের রেট বের করতে বলেছে। রেট ইকুয়ালস টু কে ইনটু এ। এটা হলো এই এ যেটা এই ইকুয়েশনকে সলভ করে বেরোবে, তাহলেই তুমি রেটটা পেয়ে যাবে। এটাই ওরা জানতে চেয়েছিল। দেখো তো 4 নম্বরটা পারা যাবে কিনা। এবার প্রসেসটা একটু বড় হয়তোবা, আমি বোঝালাম স্টেপ ওয়াইজ, তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো। না বুঝতে পারলে বলো, আমি আরেকবার বলতে পারি, আর বুঝতে পারলেও রিপ্লাই করো যে হ্যাঁ বুঝেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তাহলে 5 পর্যন্ত, আর কে যেন বোধহয় 5 নম্বরকেও ডাউট বলেছিল। আচ্ছা, সুপ্রভা বলেছিল 5-এ ডাউট আছে। চলো 5 নম্বরটা বলি। ডিকম্পোজিশন অফ H2O2 ফলোজ ফার্স্ট অর্ডার রিয়াকশন। ফার্স্টে তোমাদের ডিকম্পোজিশন রিয়াকশনটা লিখতে হবে। আমরা H2O2 কে ডিকম্পোজ করি, চলো। এই ডিকম্পোজ করে ফর্ম করে ওয়াটার প্লাস হাফ O2। এটা সিঙ্গেল অ্যারো দাও, এটাও ডিকম্পোজিশন রিয়াকশন। এখন বলছে ইন 50 মিনিটস কনসেন্ট্রেশন অফ H2O2 ডিক্রিজেস। 50 মিনিট ধরে রিয়াকশনটা করেছি, তাতে দেখা গেছে H2O2 ইনিশিয়ালি 0.5 নেওয়া ছিল, কমে কমে 50 মিনিটে ওর ভ্যালুটা দাঁড়িয়েছে 0.125। রাইট দ্য কনসেন্ট্রেশন অফ H2O2 রিচেস 0.05 মোলার। আচ্ছা, যখন, প্রশ্নটা কি বলেছে, যখন H2O2 কনসেন্ট্রেশন কমতে কমতে 0.05 মোলারে দাঁড়াবে, তখন অক্সিজেনের রেট অফ ফরমেশন, অক্সিজেনের ফরমেশন রেটটা কত। তোমরা একটা কাজ করো, এই ডেটাতে আমি পরে আসি, মানে এই ডেটাতে পরে আসি। আগে রিয়াকশনটা যেহেতু ফার্স্ট অর্ডার, ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটা, ফাইনাল কনসেন্ট্রেশন এটা, টাইম 50 মিনিটস, এইটুকু ডেটা থেকে আমরা রেট কনস্ট্যান্ট বের করব ফার্স্ট। এটা ফার্স্ট কাজ। তাহলে চলো রেট কনস্ট্যান্ট বের করি। তাহলে ফর্মুলা লিখে ফেলবে 2.303 বাই টি, টি কে আমরা 50 মিনিটস বসালাম, লগ অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন 0.5 বাই রিমেনিং 0.125। এটাকে ফার্স্ট সলভ করো। ওকে, এবার এটাকে সলভ করলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কে। কে যেই মাত্র বেরোলো, আচ্ছা বলো তো কে বের করতে পারবে কিনা, এইটুকু কাজ করতে পারবে কিনা। ওকে, তাহলে আমি এটা ডিলিট করব, এইটুকু অবধি আমরা করব। আরাত্রিকা বলছে এটা করেছে, ভেরি গুড। আমরা কে বের করে ফেললাম। এবার দেখো দেন আমাদের কি কাজ হবে। কে যে বের করলাম, আমাকে বের করতে বলছে যখন কনসেন্ট্রেশনটা এত, তখন রেট অফ ফরমেশন অফ O2। আমরা O2 ফরমেশনের রেটে পরে যাই, আগে আমি রিয়াকশনটা রেট বের করি। রিয়াকশনের রেট কিভাবে হয় তোমরা জানো, যে R ইকুয়ালস টু কে ইনটু কনসেন্ট্রেশন অফ H2O2 টু দি পাওয়ার 1, যেহেতু রেট ফার্স্ট অর্ডার রিয়াকশন। কে জানো, H2O2 কনসেন্ট্রেশন বলেই দিয়েছে 0.05 টু দি পাওয়ার 1। এইটুকু ডেটা থেকে রিয়াকশনটা রেট বেরোবে, কিন্তু রিয়াকশনের কিন্তু রেট চাইনি, চেয়েছে অক্সিজেনের ফরমেশনের রেট। এটা কিভাবে হবে জানো, তুমি ইকুয়েশনটা দেখলেই মাথায় ঢুকবে। H2O2 থেকে H2O প্লাস হাফ O2। তোমরা লক্ষ্য করো, আমি যদি ওর রেসপেক্টে রিয়াকশনের রেট লিখতাম, তাহলে কি লিখতাম জানো, তাহলে লিখতাম DDT অফ কনসেন্ট্রেশন অফ H2O2 মাইনাস, এটা ওর রেসপেক্টে রেট। জলের রেসপেক্টেও তাই হতো। অক্সিজেনের রেসপেক্টে যদি লিখতাম, তাহলে রেটটা হতো R ইকুয়ালস টু, কোএফিসিয়েন্টকে বাই করতে হয়, তার মানে 1/1/2 DDT অফ O2। ক্লিয়ার? এটা হতো অক্সিজেনের রেসপেক্টের রেট। এখন যদি কোএফিসিয়েন্ট 1/1/2, এই দুটো ওপরে চলে যাবে, অর্থাৎ রেট অফ ফরমেশন অফ ওটা মানে হচ্ছে একে জাস্ট 2 দিয়ে ডিভাইড করো, অর্থাৎ যেটা তোমার রেট বেরিয়েছিল অক্সিজেনের ফরমেশনের রেট হবে তার হাফ। এবার হাফ করে দেবে, দেখবে উত্তর পেয়ে যাবে। বলো তো 5 নম্বরটা পারবে কিনা, যার ডাউট ছিল সে বলো 5 নম্বর পারবে কিনা। রেট বের করার পরে লাস্টে অক্সিজেনের যখন ফরমেশন রেট, তখন আমরা সেই রেটকে হাফ করে দিলাম, কারণ এই যে ইকুয়েশনটা দেখো তাহলেই বুঝতে পারবে।
আচ্ছা, আমি 5 নম্বরটা মুছলাম। নেক্সট বলো কোনটা ডাউট আছে। এবার তোমরা 6 আর 7-এর মধ্যে বলো কোনো ডাউট আছে কিনা। 6 7 মোর দ্যান যে কটা আছে, 6 7 8 9 10 এ কটা মোর দ্যান আছে। 6 to 10 এই কটা প্রশ্ন মোর দ্যান আছে, বলো মোর দ্যানে কোনটা ডাউট আছে। 6 নম্বর আর 10 নম্বর। ওকে, আমি 6 নম্বর থেকে স্টার্ট করি। ফার্স্ট দেখো, দেখো 6 কি বলছে, এই যে রিয়াকশনটা এ প্লাস বি ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে সি প্লাস ডি, এখানে ডেল্টা এইচ এর ভ্যালু দেয়া -217 কিলোজুল পার মোল। তোমরা এই মাইনাস ডেটা থেকে বলো তো কোন রিয়াকশনটা এক্সো আর কোন রিয়াকশনটা এন্ডো, মানে ফরওয়ার্ড রিয়াকশনটা কি আর ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কি। চলো এইটুকু বলো, চলো এইটুকু অ্যান্সার দাও, কোন রিয়াকশনটা এক্সো আর কোন রিয়াকশনটা এন্ডো। রিপ্লাই করবে সবাই। ফরওয়ার্ড এক্সো, ভেরি গুড। ডেল্টা এইচ যদি নেগেটিভ হয় সেই রিয়াকশনটা এক্সোথার্মিককে বোঝায়, অর্থাৎ ফরওয়ার্ডটা এক্সোথার্মিক, তাহলে ব্যাকওয়ার্ডটা ডেফিনেটলি এন্ডো। এখন লক্ষ্য করো, আমরা অপশন ধরে ধরে ডিল করি। এবার বলছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি ইনক্রিজেস অন ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ এ। তুমি লক্ষ্য করো, আমাদের এরা কিন্তু কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট সেটা বের করতে বলেছে। ওকে, ইনকারেক্টটা বের করতে বলেছে। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি বলছে বি এর ডিসঅ্যাপিয়ারেন্স হওয়া ইনক্রিজ করবে অন ইনক্রিজিং কনসেন্ট্রেশন অফ এ। তার মানেটা হলো এ কে যদি তুমি বাড়াও, আচ্ছা বলো তো, কমন কনসেপ্ট লাসাতিলের প্রিন্সিপাল, এখানে এই দুজনের মধ্যে যদি ওর কনসেন্ট্রেশন আমরা ইনক্রিজ করি, ওর কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করি, তাহলে রিয়াকশনটা ফরওয়ার্ড দিকে যাবে নাকি ব্যাকওয়ার্ড দিকে যাবে, বলো এটুকু। যেটুকু বললাম এইটুকু রেসপন্স করো। আমরা যদি এর কনসেন্ট্রেশন ইনক্রিজ করি তাহলে প্রোডাক্ট চাইবে, ও রিয়াক্ট্যান্ট চাইবে ও কনসেন্ট্রেশন কমাতে, কমানোর উপায় রাইট হ্যান্ড সাইডে যাওয়া, অর্থাৎ তাহলে কিন্তু বি এর কনসেন্ট্রেশন ডেফিনেটলি ডিক্রিজ করবে, বি বেশি বেশি প্রোডাক্টে কনভার্ট হবে। তাহলে এ নম্বর অপশনটা ট্রু। বুঝতে পারলে এ নম্বর কেন ট্রু। যত এ বাড়াবে রিয়াকশন তত রাইট সাইডে শিফট করবে, বি এর কনসেন্ট্রেশন তত কমবে। এটা গেল এ নম্বর অপশন, এ নম্বর ট্রু। ওরা ফলস চাইছে স্টেটমেন্ট কোনটা কোনটা। বিতে আসে, রেট অফ ফরমেশন অফ ডি ইনক্রিজেস অন ইনক্রিজিং টেম্পারেচার। এবার ভাবো, আমরা যদি টেম্পারেচার বাড়াই তাহলে রিয়াকশন চাইবে টেম্পারেচার কমাতে। টেম্পারেচার কমানোর উপায়, টেম্পারেচার কমানোর উপায় কি, রিয়াকশনটা এন্ডোথার্মিক করা। ঠিক, কথাটা বুঝে নিও। এই রিয়াকশনে ফরওয়ার্ড রিয়াকশনটা এক্সো, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা এন্ডো। এবার তুমি যদি ইনক্রিজ করো টেম্পারেচার, টেম্পারেচার ইনক্রিজ করলে রিয়াকশন চাইবে টেম্পারেচার সিস্টেমটা টেম্পারেচারকে কমাতে। এবার টেম্পারেচার কমানোর উপায় কি, রিয়াকশনটাকে এন্ডোথার্মিক হতে হবে। তার মানে তখন ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশন আসবে, ব্যাকওয়ার্ড দিকে এলে রিয়াকশনটা এন্ডোথার্মিক। ব্যাকওয়ার্ড দিকে আসা মানে ডি এর ভ্যালুটা ডিক্রিজ করার কথা, ইনক্রিজ না। এই অপশনটা কিন্তু ফলস অপশন। এই বুঝতে পারলে বি কেন ফলস। একটু রেসপন্স করো, বি কেন ফলস সেটা একটু বলো। ওকে, বি ফলস বোঝা গেছে। এবার আমি চলে আসি সিতে। সিতে বলছে রেট অফ ফরমেশন অফ সি ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। টেম্পারেচার যদি বাড়াই তাহলে সি এর ফরমেশন ইনক্রিজ করবে। আচ্ছা, টেম্পারেচার বাড়ালে রিয়াকশন কোন দিকে যাবে, আচ্ছা নিজেরাই বলো, সি নম্বর ট্রু না ফলস। একটু আগে বি এর জন্য যে ডিসকাশন দিলাম সেইটুকু থেকে বলো। হ্যাঁ, সুমাইয়া বলছে ফলস, আর্থিকা বলছে ফলস। কেন, একটু আগে বললাম টেম্পারেচার ইনক্রিজ করলে সিস্টেম টেম্পারেচার ডিক্রিজ করতে চাইবে, ডিক্রিজ করার উপায় রিয়াকশনটা ব্যাকওয়ার্ড দিকে আসবে, এন্ডোথার্মিক হবে। তাহলে সি এর কনসেন্ট্রেশন ডিক্রিজ হওয়ার কথা, এটাও ফলস। ডি নম্বরে যাই। দিতে বলছে ইউজ অফ ক্যাটালিস্ট ডাজন্ট এফেক্ট দ্য রেট অফ ফরমেশন অফ সি অর ডি। আচ্ছা বলো তো, ক্যাটালিস্ট ইউজ করলে রিয়াকশনটা প্রোডাক্ট ফরমেশন হওয়াতে এফেক্ট হয় না, হয় না। ক্যাটালিস্ট কি করে, ক্যাটালিস্ট, হ্যাঁ হয়, ক্যাটালিস্ট রিয়াকশনটার পাথ চেঞ্জ করে দেয়, অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয়। তো কমিয়ে দিলে রিয়াকশনটার রেটটাই চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হলে সিআরডিএ ফরমেশনে এফেক্ট ফেলবে। অতএব ডিও ফলস। তার মানে এ নম্বরকে বাদ দিলে
বাকি বি সি ডি এই তিনটেই আমাদের ফলস। প্রশ্নগুলো ভালো ছিল, মোর দ্যান ছিল তো, মোর দ্যান একটু ঠান্ডা মাথায় করতে হবে, অনেকগুলোই উত্তর হতে পারে, এখানে যেমন বিসিডি তিনটেই উত্তর। দেখো 6 নম্বর বুঝতে পারলে কিনা। 6 নম্বর বোঝা গেলে এরপরে তাহলে 10 নম্বর প্রবলেম বলছিলে, আমি তাহলে 10-এ যাব। ওকে, ঠিক আছে, চলো এবার 10-এ যাই তাহলে। আচ্ছা, 10 নম্বর একটা প্রবলেম আছে। 10 নম্বরটা বোঝাতে গেলে না আমাকে একটা থিওরি বোঝাতে হবে, যে থিওরিটা তোমাদের বইতেও সেভাবে নেই, আমরাও ওভাবে করিনি। স্টেডিক ফ্যাক্টর নিয়ে আমরা কখনোই কোনো আলোচনা করিনি, এই আলোচনাটা আমি তোমাদের করে দেব। আমি কালকেও ব্যাচে বলে দিয়েছিলাম, এটা আমরা যে কলিশন থিওরি পড়েছিলাম না, যেখানে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরের ব্যাপার স্যাপার ছিল, সেই জায়গাতেই এই স্টেডিক ফ্যাক্টর পি এর ব্যাপারটা আছে। এটা আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো, তারপর প্রবলেমটা করবো, না হলে প্রবলেমটা পারবে না। এটা খাতায় কোথাও লিখে রাখো, আমরা স্টেডিক ফ্যাক্টর আলাদা করে একদিন ক্লাস নেব, তারপর এই প্রবলেমটাতে আসবো। 10 নম্বরটা এই কারণে এই মুহূর্তে স্কিপ করি। হ্যাঁ আরাত্রিকা, ঘটনাটা অনেকটা এরকম, কিন্তু এটা আমরা ডিটেলসে বোঝাবো, এখানে অনেক কিছু আছে বলার। ওকে, আচ্ছা এবার তোমরা নিউমেরিক্যাল ভ্যালুতে চলে এসো। 11 থেকে 15 এ কটার মধ্যে খুব ইম্পর্টেন্ট, যারা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু লাগবেই। নিউমেরিক্যাল ভ্যালু আর আগে যে আইআইটিতে আসতো ইন্টিজার্স ভ্যালু, এদের মধ্যে ডিফারেন্স আছে। তোমাদের ডিফারেন্সটা জানা আছে? নিউমেরিক্যাল ভ্যালু আর ইন্টিজার্স এর মধ্যে ডিফারেন্স কি? আমি বলে দিই, ডিফারেন্সটা এরকম, যেটা ইন্টিজার্স ভ্যালু সেখানকার উত্তর হতো 0 থেকে 9-এর মধ্যে কোনো না কোনো সংখ্যা, হোল নাম্বারস অ্যান্সার আসতো। এখানে কিন্তু এরকম হোল নাম্বারস এর ব্যাপার নেই, অ্যান্সার যা আসবে তুমি তাই লিখবে। সেকেন্ড পয়েন্ট থাকলে পয়েন্টের পরে দুটো ঘর পর্যন্ত রিপোর্ট করতে হয়। তো ঠিক আছে, ইন্টিজার্স ভ্যালু করি এবার। একজন মেনশন করলো 11 নম্বরটা করব, চলো 11 নম্বরটা বলছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কঠিনও বটে, স্টার্ট দাও। আচ্ছা, আরাত্রিকা বলছে 11 নম্বর প্রবলেম, বাকিরা যারা আছো তারা কি 11 নম্বরটা করতে পেরেছো? যদি কেউ পেরে থাকো সে আমাকে রেসপন্স করো, তাহলে সে একটু বোঝাক 11 নম্বরটা কিভাবে হবে। আর না পারলে আমি বলবো। কেউ বলবে 11 নম্বরটা? কেউ? এখানে ক্লাসে আছো তোমরা কয়েকজন, 10 জন আছো, তোমরা বলো 11 নম্বরটা কার কার অসুবিধা আছে, বা কে কে পেরেছো। ও আচ্ছা, ঠিক আছে, সবাই বলছে পিডিএফটা সলভ করা হয়নি। ওকে, পারিনি, আচ্ছা আমি 11 নম্বরটা করে দিই, দেখো পড়ো। A reaction rate increases by a factor of 500 due to the presence of a catalyst at 37 degree C. আমি এইটুকু পর্যন্ত মানেটা বোঝাই। বলছে 37 ডিগ্রি সি টেম্পারেচারে যখন একটা রিয়াকশন করা হয়েছে, সেটা একবার ক্যাটালিস্ট ইউজ করে মানে উইথ ক্যাটালিস্ট, আরেকবার করা হয়েছে উইদাউট ক্যাটালিস্ট। দুটো কন্ডিশন, একটা উইথ ক্যাটালিস্ট আর একটা উইদাউট ক্যাটালিস্ট। যখন আমরা ক্যাটালিস্ট ইউজ করেছি তখন যা রিয়াকশনটা রেট বা রেট কনস্ট্যান্ট, সেটা উইদাউট ক্যাটালিস্টের সময় যা রেট কনস্ট্যান্ট তার 500 টাইমস। তো এই লাইন থেকে আমরা এটুকু বুঝতে পারি যে রেট কনস্ট্যান্ট ফর দ্য রিয়াকশন উইথ ক্যাটালিস্ট বাই রেট কনস্ট্যান্ট ফর দ্যাট রিয়াকশন উইদাউট ক্যাটালিস্ট, দিস রেশিও ইজ 500। দেখো তো প্রথম লাইনটা থেকে এইটুকু বুঝতে পারলে কিনা। কি বললাম সেটা কি বুঝলে? ওকে, এখন তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, তোমরা এইটুকু নোট করে রাখো, আমি এটা ডিলিট করে, আচ্ছা একটা কাজ করি, আমি না আপাতত অন্য একটা পেজ নিই, হ্যাঁ, তারপরে আমি এই পেজে আবার ফিরবো। আচ্ছা আমি আপাতত একটা হোয়াইট বোর্ড নিই, দাঁড়াও, হোয়াইট শিট নেই। দেখো যেটা বোঝাতে চাইছিলাম, আমরা জানতাম এরকম একটা রিলেশন আছে, দেখো রিলেশনটা কি। রিলেশনটা ছিল ln k ইকুয়ালস টু, আচ্ছা আরো আগে থেকে আসি, k ইকুয়ালস টু a e টু দি পাওয়ার মাইনাস ea বাই rt, এই রিলেশন ছিল। আমি যদি বোথ সাইড ln নিতাম তাহলে কি পেতাম, ln k ইকুয়ালস টু ln a মাইনাস পাওয়ারটা সামনে নিয়ে এসে ea বাই rt, এটা আমরা জানতাম। এখন ধরা যাক এই রিয়াকশনটা উইথ ক্যাটালিস্ট,
তাহলে আমি এটাকে WC করে দিলাম, এই অ্যাক্টিভেশন এনার্জিটাকেও WC করে দিলাম। এই রিয়াকশনটা যদি উইদাউট ক্যাটালিস্ট হতো তখন কি লিখতাম, ln কে WOC ইকুয়ালস টু, এটা যা আছে তাই থাক, মাইনাস EA এটা উইদাউট ক্যাটালিস্ট বাই RT। ইকুয়েশন নাম্বার 1 দাও, ইকুয়েশন নাম্বার 2 দাও। আমি যদি এটাকে ডিভাইড করি তাহলে কি দাঁড়াবে দেখো, ln কে WC বাই, একবারে করে দিই, WOC ইকুয়ালস টু, ও না আমি একটা কাজ করি, আমি না মাইনাস করছি, হ্যাঁ 1 মাইনাস 2, 1 মাইনাস 2 করলে এটা লেখা যায়, এইদিকে এটা ক্যান্সেল হয়ে যায়, যেহেতু মাইনাস করেছি এটা সামনে চলে আসবে, আমরা একবারে EA বাই R 1 বাই RT কমন নেব, 1 বাই RT কমন নেব, তাহলে ভেতরে থাকবে অ্যাক্টিভেশন এনার্জি WOC মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি WC। এই ইকুয়েশনটা লিখে একটা বক্স করে ফেলো, এই ইকুয়েশনটা বহু জায়গায় কাজে লাগবে। না এটা হলে আমাকে বলো, তারপরে আমি ফার্দার এগোই, তারপরে এটা আমি সামারিও করে দিচ্ছি। আমি একটা রিলেশন এস্টাবলিশ করলাম, কি করলাম দেখো, ln WC বাই ln KWC বাই WOC ইকুয়ালস টু 1 বাই RT, অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট ক্যাটালিস্ট মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি উইথ ক্যাটালিস্ট। তো উইথ ক্যাটালিস্ট উইদাউট ক্যাটালিস্ট তোমরা বুঝতে পেরেছো কি জিনিস। এবার আমি নেক্সট আগের শীটটাতে চলে যাই। ফর্মুলাটা মুখস্থ হয়েছে কিনা একটু বলবে আমাকে, হ্যাঁ ওকে। ফর্মুলাটা কেউ একজন বলো, খাতা দেখবে না, না দেখে বলো ফর্মুলাটা কি লিখলাম, বলো কেউ একজন। আচ্ছা তোমাদের তো মাইক্রোফোন অন করতে অসুবিধা হয়, আচ্ছা আমি লিখছি, আরেকবার লিখি, আমি লিখলাম এরকম, ln KWC মানে উইথ ক্যাটালিস্ট বাই WOC উইদাউট ক্যাটালিস্ট ইকুয়ালস টু 1 বাই RT, ব্র্যাকেটের ভেতরে অ্যাক্টিভেশন এনার্জি উইথআউট ক্যাটালিস্ট মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি উইথ ক্যাটালিস্ট। এখন দেখো এখানে যেটা বলা আছে সেটা, এই যে 500 সেটা অ্যাকচুয়ালি এই জিনিসটা, ঠিক। টেম্পারেচার বলা আছে কত, টেম্পারেচার বলা আছে 37°C, এখানে আমরা 37 কে কেলভিনে করে বসাতে পারি, টি বসাতে পারি, আমরা এখান থেকে এই ডিফারেন্সটা পেতে পারি, যে WOC আর WC এর মধ্যে ডিফারেন্সটা। আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো, এই লাইনটার দিকে তাকাও, অ্যাক্টিভেশন এনার্জি অফ অরিজিনাল পাথওয়ে মানে উইদাউট ক্যাটালিস্ট, তার মানে অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট ক্যাটালিস্ট এটা 106 কিলোজুল দেয়াই আছে। তার মানে এই জিনিসটাকে তুমি যদি 106 কিলোজুল, যদিও কিলোজুল এখানে না করে জুল করাটাই বুদ্ধিমানের কাজ, এটা যদি করো তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করলে তোমরা অ্যাক্টিভেশন এনার্জি উইথ ক্যাটালিস্ট এটা পাবে। এটা তোমাদের ফার্স্ট কাজ, এই কাজটা বের করতে, এই কাজটা করতে হবে। আচ্ছা এইটুকু অবধি ধাপে ধাপে করি, এইটুকু অবধি তোমরা বুঝলে কিনা যে আমরা এই রিলেশনটা ব্যবহার করে অ্যাক্টিভেশন এনার্জি উইথ ক্যাটালিস্ট ইউজ করলে অ্যাক্টিভেশন এনার্জি কত সেটা আমরা বের করব। তোমরা লক্ষ্য করে দেখবে উইদাউট ক্যাটালিস্টের সময় অ্যাক্টিভেশন এনার্জি যেহেতু 106 ছিল, 106 কিলোজুল, এবারকার ভ্যালুটা 106 থেকে ডেফিনেটলি কম হবে, হবেই কম, কারণ ক্যাটালিস্ট ইউজ করলে অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়। বলতো এইটুকু বুঝেছো কিনা, তারপরে আমি বাকি পার্টটা করবো। এবার এটুকু বোঝা গেল কি? ওকে, এইবার দেখো নেক্সট পার্ট কি চেয়েছে ওরা, বলছে if the reaction is carried out in presence of a catalyst at 127 by what factor compared to the original rate in absence of catalyst at 27। কি বলছে জানো, তোমাদেরকে আবারও রেশিও বের করতে বলছে, কি রিয়াকশনটাকে 127 ডিগ্রিতে করবে একবার ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, তাতে রেট কি, তার সাথে কম্পেয়ার করতে বলছে 27 ডিগ্রির রেট ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট। তার মানে তুমি এবার কি লিখবে দেখো, কে উইথ ক্যাটালিস্ট at 127°C by rate constant without catalyst at 27°C, এই রেশিওটা বের করতে বলছে। তার মানে এবারে কাজটা আমার কাছে সহজ, আমি এবার কি করব, আমি তো জানি ফর্মুলা k = a e to the power minus EA by RT।
আমি এই ইকুয়েশনে এটাই ব্যবহার করব। এ তো পরে ক্যান্সেলই হবে, এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ। এটা যেহেতু উইথ ক্যাটালিস্ট, এর অ্যাক্টিভেশন এনার্জি যা বেরোবে সেটা এখানে বসাবে বাই আর টি। টিটা কত বসাবো? 127 কে কেলভিনে করে 400 বাই নিচে আবার এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ। এই অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট, এটা বলাই আছে 106 ইন্টু 1000 বাই বাই আর আর বসাবে জুলে ইন্টু এখানকার টেম্পারেচারটা 27, তার মানে 300 কেলভিন। এটা করে যা আসবে তাই উত্তর। কমপ্লিকেটেড ছিল, দেখো বুঝলে কিনা। পেপারটা যথেষ্ট ভালোই ছিল পেপারটা। আচ্ছা, অনমিতা বলছে বুঝতে পেরেছে। বাকিরা একটু রেসপন্স করো তো, অঙ্কটা কঠিন ছিল তো, বুঝতে পারলে কিনা। ওকে, দুজনের রেসপন্স পেয়েছি, ওরা বলছে বুঝেছে। ঠিক, আমি মুছে দিলাম এটা। এবার চলো 12, 13, 14, 15 কোনটা করব? স্যার ওপরের ইয়ে উইথ ক্যাটালিস্ট না উইদাউট ক্যাটালিস্ট ছিল? ওপরেরটা ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ছিল, ওটা উইথ ক্যাটালিস্ট। নিচেরটা ছিল উইদাউট ক্যাটালিস্ট। বুঝলে সময় যা এখানে লেখা আছে দেখো। আচ্ছা, এরপর আরেকটা জায়গা বলছে 13 নম্বরটা। চলো 13টা করে দেখাচ্ছি। 13 ইম্পর্টেন্ট, তবে 13 খুব একটা কঠিন নয়, 13 সহজই আছে। আচ্ছা, 13 প্রসেসটা একটু দেখে নাও। একটা রিয়াকশন, এরকম রিয়াকশন বলা, এ প্লাস বি থেকে সি প্লাস ডি। রিয়াকশনটা রেট ইকুয়েশন এরকম, এই পাশে রেট ইকুয়েশন লিখি, আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার হাফ বি টু দি পাওয়ার হাফ। তার মানে লক্ষ্য করো, এ আর বি কে মিলে, ওহো আরাত্রিকা বলছো 12 নম্বর, 13 পেরেছো তাই তো? আচ্ছা ঠিক আছে, 13 যদি পেরে থাকো, আমি 13 তাহলে ছেড়ে দিলাম, তাহলে 12ই করছি। ঠিক আছে, চলো 12 করে দিচ্ছি। দেখো 12 কি বলছে। Calculate the factor by which rate of first order reaction is increased for a temperature raise of 10 degrees C from 25 to 35. Energy of activation is এত। তার মানেটা কি? যে 25 ডিগ্রিতে রিয়াকশন রেট যা 35 ডিগ্রিতে যদি নিয়ে যাই, তাহলে কত ফ্যাক্টর ওর রেটটা ইনক্রিজ করবে। খুব সহজ, তোমরা রেট কনস্ট্যান্ট কে বের করো দুটো আলাদা আলাদা টেম্পারেচার, হলো, তারপরে তাদের রেশিওটা করবো। আমরা তো আর্হিনিয়াসের ইকুয়েশন শিখেইছিলাম দুটো আলাদা আলাদা টেম্পারেচার। চলো কেউ আমাকে দুটো আলাদা টেম্পারেচারে আর্হিনিয়াসের ইকুয়েশনটা কি ছিল, দেখো এরকম একটা রিলেশন বোধহয় ছিল, ln k2 বাই k1 ইকুয়ালস টু, মনে পড়ছে কিছু রিলেশনটা? কেউ পারবে রিলেশনটা বলতে? আর্হিনিয়াসের আমরা টেম্পারেচার এফেক্ট দিয়ে একটা রিলেশন দেখেছিলাম, দেখি বলো। ln k2 by k1 equals to ea by r, ব্র্যাকেটের ভেতরে 1 by t1 minus 1 by t2, এই টাইপের একটা রিলেশন ছিল। দেখো ওরা বের করতে বলছে কি, এই k2 by k1 বের করতে বলছে। হুম, একটা প্রথম টেম্পারেচার 25, দ্বিতীয় টেম্পারেচার 35। তাহলে k2 k2 by k1 না, আলটিমেটলি k1 by k2 করতে হবে, যাই হোক k2 by k1 ln ভ্যালুগুলো সব বসাবে। অ্যাক্টিভেশন এনার্জি দেয়াই আছে 35 কিলো ক্যালোরি, ক্যালোরিতে করে নিও, আর এই ভ্যালু ক্যালোরিতে বসাবে। টি1 টি2, এই যে এটাকে কেলভিন এটাকে কেলভিন করে করে দাও, এটা তোমার আলটিমেটলি k2 বাই k1 বেরোবে। ওরা কিন্তু 25টা আগে 35টা পরে। হ্যাঁ আরাত্রিকা, অ্যান্সার আমার যেটুকু মনে আছে, কালকে করেছিলাম তো, 6.8 অ্যান্সার ছিল আমার যেটুকু মনে পড়ে। ঠিক অ্যান্সার 6.8, ঠিক বলছো। করে দেখবে, আমার এরকমই এসেছিল কালকে। আচ্ছা তাহলে 12 তোমরা পারবে এবার? আচ্ছা এবার আমি 12র পরে চলে যাই। বলো কততে যাবো 12র পরে? বলো 12র পরে কততে যাব? 14, 15, 13, 14, 15 কোনোটা করতে হবে না পারবে? আমি যেটা মনে হয়, আমার যেটা মনে হয় 13 নম্বরটা হয়ে যাওয়া উচিত, 14 নম্বরটা একেবারেই সহজ,
আমাকে 15 নম্বরটাকেও করে দিতে পারবে? আরাত্রিকা 15 নম্বরটা পারবে? আচ্ছা, দুজন আমাকে 15 নম্বরটা বলেছে করে দিতে, আমি করে দিচ্ছি। কিন্তু কেউ কি তোমাদের মধ্যে পারবে 15 নম্বরটা করতে? চলো 15টা করে দিচ্ছি আমি, চলো। দেখো কি বলছে, এ বি থেকে এ বি রিয়াকশনটাকে লিখি আলাদা করে। এ প্লাস বি থেকে আমরা গেলাম এ বি। অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন, এই লাইনটা পড়ো ভালো করে। অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন এক্সিডস দ্যাট অফ ফরওয়ার্ড রিয়াকশন বাই 2RT। দেখো, অ্যাক্টিভেশন এনার্জি ব্যাকওয়ার্ড রিয়াকশনের ইবি বললাম, অ্যাক্টিভেশন এনার্জি ফরওয়ার্ড রিয়াকশন এর ভ্যালু চেয়ে বেশি 2RT টার্মে বেশি। এখানে তাহলে তুমি লিখে ফেলো অ্যাক্টিভেশন এনার্জি মানে ইবি বাই ই এ মাইনাস ই এফ, এটা 2RT। এটা একটা রিলেশন বানিয়ে রাখো। আর কি বলছে, if pre-exponential factor for the forward reaction is 4 times that of the reverse reaction, তার মানে এখানেও প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর মানে এ ফর দ্য ফরওয়ার্ড বাই এ ফর দ্য ব্যাকওয়ার্ড, এটা দেওয়া আছে 4। বের করতে বলছে ডেল্টা জি ফর দ্য রিয়াকশন অ্যাট 300 কেলভিন। এবার প্রবলেম কি জানো, তোমাদের ডেল্টা জি বের করতে গেলে, ডেল্টা জি জিরো বের করতে গেলে এই রিলেশনটা ইউজ করতে হবে, ডেল্টা জি জিরো ইকুয়ালস টু মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি বের করতে পারি তবে ডেল্টা জি বেরোবে। আর এরকম ইকুইলিব্রিয়ামে থাকলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এরকম একটা ফর্মুলা আছে, দেখি তোমরা জানো কিনা। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, হ্যাঁ ভেরি গুড, এটা মানে হচ্ছে রেট কনস্ট্যান্ট ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন বাই রেট কনস্ট্যান্ট ফর দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন। ব্যাস, তুমি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের রেট কনস্ট্যান্ট আলাদা করে বের করবে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেরোবে। আর এটা বেরোলেই ডেল্টা জি কোনো ব্যাপারই নয়। এবার আমার টার্গেট কে এফ বাই কে বি এর রেশিওটা বের করা। টেকনিকটা কি দেখো। আচ্ছা, এইটুকু ডেটা তোমরা বুঝে গেছো আমি যে লিখলাম। আমি এখানে দুটো ডেটা হাইলাইট করি, ইবি মাইনাস ইএফ এটা 2RT দেয়া আছে, এ এফ বাই এ বি এটা দেয়া আছে 4। আর বের করব আমরা কে ইকুইলিব্রিয়াম কে এফ বাই কে বি, যাতে করে এটা পরে এই ইকুয়েশনে বসিয়ে ডেল্টা জি বের করা যায়। এবার দেখো রিলেশন কি কাজে লাগাবো, তাকাও। রিলেশন আমরা ওটাই লিখবো, ধরো ফরওয়ার্ড রিয়াকশনের জন্য আমরা কি লিখতে পারি, আর্হিনিয়াসের ইকুয়েশন kf ইকুয়ালস টু af ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ef বাই RT, এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে kb ইকুয়ালস টু ab ই টু দি পাওয়ার মাইনাস eb বাই RT হয়ে গেল। এবার আমরা এটা ডিভাইডেড বাই এটা করে দিই, এটা ডিভাইডেড বাই এটা করে দিই, দিলাম করে। তাহলে তুমি এখান থেকে kf বাই kb ইকুয়ালস টু কি লিখতে পারো, af বাই ab, যার ভ্যালু আমরা 4 পুট করতে পারি। আর এক্ষেত্রে ই টু দি পাওয়ার একে যদি আমরা ওপরে নিয়ে যাই, তাহলে 1 বাই আর টি কে যদি কমন নাও, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে eb মাইনাস ea, যার ভ্যালু অ্যাকচুয়ালি দেয়া ছিল 2RT। RT RT ক্যান্সেল, এটা জাস্ট পড়ে থাকছে ই তার স্কোয়ার। এবার ফাইনালি ইকুয়েশনে চলে আসি, kf বাই kb ইকুয়ালস টু 4 ইন্টু ই টু দি পাওয়ার 2। এবার ই টু দি পাওয়ার 2 তোমরা জানো, এই ভ্যালুটা যা বেরোবে সেটাকে এবার ডেল্টা জি জিরো ইকুয়ালস টু মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়ামে বসাবো। এই জায়গায় আমরা এই ভ্যালুটাকে পুট করব। আর এর ভ্যালু বসাও, টি এর ভ্যালু বসাও, অঙ্ক কমপ্লিট। 15 নম্বর কিন্তু যেই অ্যাডভান্স 2018-তে এসেছিল, দেখো তো অঙ্কটা পারা যাবে কি। বোঝা গেল অঙ্কটা? যাদের যাদের ডাউট ছিল তারা আমাকে একটু রেসপন্স করে দিও। আরাত্রিকা বলছে এটা করেছিল, ওকে আরাত্রিকা, তুমি কি এভাবেই করেছিলে আরাত্রিকা, না অন্য প্রসেস অ্যাপ্লাই করেছিলে? ওকে, আচ্ছা তাহলে আমি এই পিডিএফটা এই পর্যন্তই রাখি। এটা আমার গেল সেট বোধহয় 2 ছিল এটা। এবার আমি আরেকটা সেটে চলে আসি, চলো আমি আরেকটা সেটে আসি, আগের সেটটাতে। আচ্ছা, এই সেটটা দেখে আমায় বলো, এই সেটে 3টে পেপার 3টে চ্যাপ্টার থেকে মিক্স করা ছিল কোশ্চেন, ইলেকট্রোকেমিস্ট্রি, কাইনেটিক্স এবং কলয়েডস ছিল।
এই পেপারটা তোমাদের কতদূর হয়েছে? বাড়িতে করেছিলে পেপারটা? রেসপন্স করবে একটু। ওকে, ঠিক আছে, কোলয়েডটা করোনি, বাকিগুলো করেছিলে, ঠিক আছে। আমাকে এই পেপার থেকে ডাউট বলো, কোথায় কোথায় ডাউট আছে এই পেপার থেকে। আমি নেক্সট দিন যেটা করব, আমি তোমাদেরকে দুটো সলিডের পিডিএফ পাঠাবো নেক্সট ডেতে। আমরা ফিজিক্যালটা মোটামুটি রিভিশন তাহলে কমপ্লিটই হয়ে যায়। সলিডের দুটো পিডিএফ পাঠাবো, ওটা নেক্সট দিন তোমরা সলভ করে আমাকে দেবে, সলভ করে পাঠাবে। যেগুলো ডাউট থাকবে আমি সলভ করব একই রকম ভাবে, আজকে যেমন কাইনেটিক্স দুটো পিডিএফ করছি। আচ্ছা, ফার্স্ট পেজে আমি 1 থেকে 8 পর্যন্ত এই কটা কোশ্চেন দেখতে পাচ্ছি। এই কটার মধ্যে কোনটা তোমাদের ডাউট আছে আগে বলো, সেটা দেখবো, তারপরে অন্য কোথাও যাবো। বলো। 1 থেকে 8, যদি ডাউট না থাকে তাহলে ছেড়ে দেবো। 4 নম্বর আর 8 নম্বর। আচ্ছা দেখো, 4 নম্বর 8 নম্বরের ডাউট এই কারণে, কারণ এটা অ্যাডজর্পশনের কোশ্চেন, তোমরা এটা পড়োনি তাই ডাউট হচ্ছে। এটা ফ্রয়েন্ডলিশের অ্যাডজর্পশন আইসোথার্ম। বই খুলবে, দেখবে ডিরেক্ট রিলেশন করা আছে ফ্রয়েন্ডলিশের। আমি ডিটেলসও পড়িয়েছিলাম যখন সারফেস পড়িয়েছিলাম, সেখানে এরকম রিলেশন আছে x/m কে p⁴ 1/n। দেখবে সেখানে বলা আছে n এর ভ্যালু থাকে বিটুইন 0 to 1। এটা করাই আছে পরিষ্কার, থিওরি একটা। সারফেসটা খুলবে, এটা পেয়ে যাবে ওখানে। ফ্রয়েন্ডলিশের অ্যাডজর্পশন আইসোথার্ম এটা হলো। আচ্ছা, 8 নম্বরে যাও। 8 নম্বরে কি বলছে জানো? When concentration of adsorbate is higher on the surface of adsorbate than in the adjoining bulk, the phenomena is called। এটাও একটা থিওরি। এখানে এরকম বলা আছে যে ধরো যে অ্যাডসর্ব হয়, যেখানে অ্যাডসর্ব হয়, যতটা অ্যাডসর্ব করার কথা তার থেকে কোনো কারণে যদি বেশি করে অ্যাডসর্ব হয়, ওটাকে আমরা বলি পজিটিভ অ্যাডসর্পশন। তো অ্যান্সার দিয়ে দেবে এটা পজিটিভ অ্যাডসর্পশন। এটাও থিওরি, বই থেকে দেখে নেবে অ্যাডসর্পশনের থিওরিটা, তাহলেই বুঝতে পারবে। তো থিওরি গুলো অসুবিধা নেই, বইটা যদি পড়া থাকতো তাহলে এটা নিশ্চয়ই পেরে যেতে। আচ্ছা, আমি নেক্সট যাই, 9 থেকে যাই। তাহলে 1 থেকে 8 এর মধ্যে তোমাদের আর সেরকম মেজর ডাউট নেই? ডাউট থাকলে বলো, না হলে নেক্সট আমি প্রসিড করবো 9। ওকে, চলো 9 থেকে 23 পর্যন্ত কোশ্চেন ওপেন আছে। 9 থেকে, হ্যাঁ 9 থেকে 23 পর্যন্ত কি কি ডাউট আছে বলো। 9 থেকে 23 কি কি ডাউট আছে বলো। 9 থেকে 23 কোনো ডাউট নেই তোমাদের? ওকে, একজন বললো 20 নাম্বারটা মেলেনি অ্যান্সার। ঠিক, 20 নাম্বারটা দেখছি। 16, আচ্ছা 16, 16, 20, ঠিক আছে, এই দুটো আমি করে দিচ্ছি, 16 আর 20। দেখো, প্রথমে 20-তে আসি। দেখো কি বলছি 20-তে, দুটো রিয়াকশন বলা আছে, একটা অ্যাক্টিভেশন এনার্জি EA1, আরেকটার EA2। আর এই হচ্ছে তাদের মধ্যে রিলেশন K1 K2 কিভাবে রিলেটেড। খুব সহজ ফর্মুলা অ্যাপ্লাই করি, যেটা একটু আগে অ্যাপ্লাই করলাম। প্রথম রিয়াকশনটার জন্য তোমরা লেখো, আরহেনিয়াস ইকুয়েশন লিখছি, কিন্তু টেম্পারেচারের এফেক্ট আছে মানে আরহেনিয়াস লিখবো। K1 equals to A e⁻ EA1/RT। সেকেন্ডটার ক্ষেত্রে একই রকম ফর্মুলা অ্যাপ্লাই করো। চলো, K2 equals to A e⁻ EA2 এটা 2 হবে, হ্যাঁ 2 ডিভাইডেড বাই RT। এবার একটা জিনিস বলে দিই, যেহেতু কোথাও কিছু বলা নেই যে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর একই আছে বা কিছু, অ্যাক্টিভেশন এনার্জি পাল্টেছে, তো প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটাকেও পাল্টে দিও। তার মানে প্রথমটার ক্ষেত্রে এটাকে A1 বললে পরেরটাকে A2 বলে দাও। এখন অপশনে যা দেখতে পাচ্ছি সেটা K1 এবং K2-র মধ্যে রিলেশন এস্টাবলিশ করতে বলছে। তো একটা কাজ করি না, আমরা এই 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করি। কি দাঁড়াবে ডিভাইড করলে? K1/K2 equals to, এদিকে দাঁড়াচ্ছে A1/A2 e⁻, একবারে আমরা এটাকে প্লাস করে সামনে নিই, তাহলে আমরা 1/RT যদি কমন নিই,
1/RT যদি কমন নেই তাহলে এখানে পড়ে থাকছে EA2 মাইনাস EA1। ওকে, এখন এই যে A1/A2 এটা একটা কনস্ট্যান্ট টার্ম, তো প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর গুলো কনস্ট্যান্ট টার্ম হয়। এই কনস্ট্যান্ট টার্মটার জায়গায় আমরা একটা কনস্ট্যান্ট A ব্যবহার করি আর এই রিলেশনটাকে ইউজ করি, যেখানে A2 আছে ওখানে আমরা 2EA1 ব্যবহার করব। ফাইনাল রিলেশন দাঁড়াচ্ছে K1/K2 ইকুয়ালস টু, এটা কনস্ট্যান্ট A ধরে নিলাম, e⁻1/RT, আর এই জায়গায় যদি তুমি 2AE1 বসাও মাইনাস দিয়ে আলটিমেটলি পড়ে থাকবে A1। বাস, K2 টাকে এদিকে নিয়ে চলে এসো, K2 কে এদিকে নিয়ে চলে এসো, এই হচ্ছে তাদের মধ্যে রিলেশন। এবার মেলাও কোন অপশনের সাথে মেলে, এই তো অঙ্ক। 20 নম্বর বোঝা গেল কিভাবে করলাম। আরাত্রিকা প্রবলেম ছিল, আরাত্রিকা রেসপন্স করো 20 নম্বর বুঝলে কিনা। ওকে, সুপ্রভা বলছে 16 নম্বরে প্রবলেম আছে। দেখো 16 নম্বরটা বলে দিই। 16 নম্বরটা খুব কঠিন নয় কিন্তু। আচ্ছা, সুমাইয়া বলছে 12 আর 23, ঠিক আছে আমি আগে 16টা বলে দিই। Rate law for a reaction between substance A and B is given. দেখো রেট লটা লিখি, R equals to K into A to the power N into B to the power M. ওকে, কি ব্যাপার, সিলেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি। 16 প্রজ্ঞা বলছে 16 অ্যান্সার ডি হবে। প্রজ্ঞা, আচ্ছা 16 অ্যান্সার ডি হবে, ঠিক আছে আমার মনে হয় ডি হবে, আমি তবু একবার করে দেখি ডি হয় কিনা। এবার এই ইকুয়েশনটা লেখার পরে প্রজ্ঞা তুমি বলতে পারবে কিভাবে হয়েছে অঙ্কটা? অঙ্কটা কিভাবে হবে মাইক্রোফোন অন করে বোঝানো যাবে? প্রথমে তো ওই R1 ইকুয়াল টু K A to the power M আর B to the power N লিখলাম, এটা করলাম। তারপরে R2 ইকুয়াল টু এর কনসেন্ট্রেশন দ্বিগুণ করা হলো, এটাকে 2 এ করে দিলাম টু দি পাওয়ার n, দেন তারপরে B/2 টু আচ্ছা দি বি এর পাওয়ার N, কনসেন্ট্রেশন হাফ করেছি, সো B/2 টু দি পাওয়ার n। ওকে, দেন তারপরে হচ্ছে R1/R2 করলাম। হ্যাঁ, রেশিও করতে বলছে যখন ওরা, আমরা R1/R2 করলাম। ওকে, কে কে ক্যান্সেল, বাকিটা তোমরা নিজেরা ট্রাই করো, ব্যাস তাহলেই অঙ্কটা হয়ে যাবে। ভেরি গুড, অঙ্কটা এভাবেই হবে, ঠিক। R1/R2 যেই করলে তোমরা, এবার তো বুঝতেই পারছো এ এ ক্যান্সেল, তাহলে 1/2 টু দি পাওয়ার n, আর এখানে হবে 2 টু দি পাওয়ার n। এবার ডানে বায়ে করে দেখবে এটাই চলে আসবে। হয়েছে? আচ্ছা, তাহলে তোমরা 16 নম্বরটা নিজেরা পেরে যাবে আশা করি, করে দেখবে কোনটা অ্যান্সার আসে। এরপরে আমরা 12তে যাব, 12 আর 23 বলছে। দেখো 12 নম্বর কোনো অঙ্ক নয়, হ্যাঁ 12 নম্বর একটা থিওরির কোশ্চেন, কনসেপ্টটা এরকম। কে পেরেছো 12 নম্বরটা রেসপন্স করো, যে পেরেছো সে আমায় বোঝাও 12 নম্বরটাকে। কে পারবে 12 নম্বরটা? আরাত্রিকা পেরেছো 12 নম্বর, বোঝাও তাহলে। স্লোয়েস্ট স্টেপ যেটা হয় সেটা হ্যাঁ রেট ডিটারমাইনিং স্টেপ হয়। ঠিক তাই, এখন রেটের সাথে তো হচ্ছে গিয়ে রেট কনস্ট্যান্ট যেটা সেটা প্রপোর্শনাল রিলেশনে থাকে, ঠিক ঠিক। সুতরাং যার কে এর ভ্যালু বেশি হবে তার হচ্ছে গিয়ে আর এর ভ্যালুটা বেশি হবে। তো সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে K1 যদি কম হয় তার মানে R1 এর ভ্যালু কম, সেই হিসেবে তো ঠিক। স্লোয়েস্ট স্টেপ দেখা যাচ্ছে A থেকে B পর্যন্তই হবে। সুন্দর উত্তর দিয়েছে। তোমরা দেখো স্টেপ 3টে আছে, একটা রেট কনস্ট্যান্ট K1, আরেকটা K2, আরেকটা K3, আর পরিষ্কার বলা আছে এদের মধ্যে সবচেয়ে কম ভ্যালু K1। তার মানে K1 যেহেতু সবচেয়ে কম, তাই ও যে স্টেপটাতে আছে এ থেকে বি তে যাওয়া, এটাই সব থেকে স্লোয়েস্ট স্টেপ। আর তোমরা জানো স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, তাই অ্যান্সার হবে এ থেকে বি তে যাওয়াটাই রেট ডিটারমিনিং স্টেপ। এটা একটা থিওরি। ওকে, আচ্ছা আরেকটা জিজ্ঞেস করেছে 15 নম্বরের অ্যান্সার কি ডি হবে কিনা। চলো 15 নম্বরটা তোমাদের কাছ থেকে সাজেশন নিয়ে নিই। 15তে বলা আছে কি, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম দুটোর পোটেনশিয়াল ভ্যালু দেয়া আছে, এই রিঅ্যাকশনটা হবে না এটা জানতে চাওয়া হয়েছে, জিঙ্ক তার সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবার বোঝো এই রিঅ্যাকশনটা যদি হয়, ম্যাগনেসিয়াম তো 2+ এ আছে, তাহলে ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়ামে আসার কথা,
এর রিডাকশন হওয়ার কথা, আর জিঙ্কটা অটোমেটিক্যালি ইলেকট্রন ছেড়ে Zn2+ এ যাওয়ার কথা। অর্থাৎ ম্যাগনেসিয়ামের রিডাকশন হবে, জিঙ্কের অক্সিডেশন হবে। যা রিডাকশন হবে তার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কিন্তু বেশি হওয়ার কথা। এবার তুমি রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুতে যাও, ম্যাগনেসিয়ামের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু উল্টো জিঙ্কের থেকে কম, তাই এই রিয়াকশন কখনো পসিবল না। তাই আমরা অপশন লিখবো নো রিয়াকশন টেক্স প্লেস। ডি নম্বর ঠিক বলেছিলে, অ্যান্সার ডি নম্বরই হবে। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে এটা। অ্যান্সার ডি কেন হবে বুঝেছো? কারণ আমার তো রিডাকশন পোটেনশিয়াল জিঙ্কের তো বেশি, ম্যাগনেসিয়ামের কম। ম্যাগনেসিয়াম কি করে রিডিউস হয়? আর রিয়াকশনটা হতে গেলে ম্যাগনেসিয়ামকে রিডিউস হতে হয়, তাই রিয়াকশনটা হবে না। আচ্ছা, 15 পরে আমি চলে যাব 23 তে। আচ্ছা, 23 একটু কমপ্লিকেটেড প্রশ্ন। কমপ্লিকেটেড মানে কি? রেডিও অ্যাক্টিভিটির প্রবলেম আমরা সেভাবে করিনি তো। এই প্রবলেমটা রেডিও অ্যাক্টিভিটির প্রবলেম। আমি প্রবলেমটা একটু বুঝিয়ে দিচ্ছি। যদিও কাইনেটিক্সে কিন্তু এই ধরনের প্রবলেম থাকতে পারে। রেডিও অ্যাক্টিভ রিয়াকশন গুলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে, এটা নোট করে রাখো। ফার্স্ট এটা নোট করো তো, যে রেডিও অ্যাক্টিভ রিয়াকশনস আর ফার্স্ট অর্ডার রিয়াকশন। তাহলে এই অঙ্কটা আমরা পারবো করতে। রিয়াকশনটাকে ফার্স্ট অর্ডার ধরে নিয়ে এই প্রবলেমটা সলভ করি। দেখো কিভাবে করব। প্রশ্নটা বুঝি। A radioactive element gets splitted over the floor of a room. Its half-life period is 30 days. Or radioactive substance-টা T half হচ্ছে 30 days. আচ্ছা, আরাত্রিকা বলছে ও করেছে, ও কিভাবে করেছে আমরা বোঝার চেষ্টা করবো। দাঁড়া। If initial activity is 10 times of the permissible value, after how many days it will be safe to enter into the room? এই লাইনটা ভালো করে বোঝো। হ্যাঁ, এই লাইনটা বলছে কি, যে ওর যে ইনিশিয়াল অ্যাক্টিভিটি মানে যেটা ওর A0 হবে, সেটা 10 টাইমস অফ দ্য পারমিসিবল ভ্যালু। পারমিসিবল ভ্যালু মানে কি? মনে করো তোমার কাছে একটা রুম আছে, যে রুমে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটা রাখা আছে। এখন ও তো রেডিও অ্যাক্টিভ, তোমার এই ঘরে ঢোকাটা সেফ কিনা সেটাকে বলছে ওর পারমিসিবল ভ্যালু। পারমিসিবল ভ্যালু মানে যতদিন অবধি তুমি এই রুমে সেফলি এন্টার করতে পারো, সেটা ওই সাবস্টেন্সের পারমিসিবল ভ্যালু। সেটা বলেছে ইনিশিয়াল অ্যাক্টিভিটি যা, তার 10 টাইমস হচ্ছে পারমিসিবল ভ্যালু। মানে আমার পারমিসিবল ভ্যালু যদি এ হয়, তাহলে তার 10 টাইমস হচ্ছে ওর ইনিশিয়াল কনসেন্ট্রেশন। অর্থাৎ A0 আমরা 10 অফ এ মানে হচ্ছে পারমিসিবল ভ্যালু, যে দিন পর্যন্ত আমি রুমে এন্টার করতে পারি। এখন যেহেতু এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, তাহলে আমরা ফার্স্ট অর্ডারের রেট ইকুয়েশন ফলো করি। আমরা লিখবো k = 1/t ln A0/a। আর এটা কি? যেটা পারমিসিবল ভ্যালু, যে দিন পর্যন্ত আমরা ওই রুমে এন্টার নিতে পারি। এখন A0 জায়গায় আমরা 10a বসাবো। আরাত্রিকা তুমি ঠিক উল্লেখ করেছিলে, তোমার প্রসেসও কারেক্ট। আমরা এই A0 জায়গায় 10a ব্যবহার করলাম। আর তোমরা তো জানোই কে বের করা যাবে, টি হাফ যেহেতু 30 ডেজ দেয়া, তোমরা কে আর টি হাফ এর মধ্যে রিলেশন জানো, 0.693/t half। এটা করে কে বেরোবে, কে বেরিয়ে গেল, আমরা এই জায়গায় এ ক্যান্সেল করে দিলাম। এখান থেকে আমরা টিটা বের করব। টিটা যা বেরোবে অতদিন পর্যন্ত তুমি ওই ঘরে সেফলি প্রবেশ করতে পারো। দেখো অঙ্কটা বোঝা গেছে কিনা। 23 নম্বরটা বোঝা গেলে হ্যাঁ বলো, আমি মুছে দিই 23 নম্বরটা তাহলে। বুঝতে পারলে 23 নম্বরটা? আচ্ছা, এবার আর কি কোনো ডাউট আছে নাকি আমি ছাড়বো পিডিএফটা? 23 পর্যন্ত চলে গেলাম, 24-25 কোথায় আছে একবার দেখে নিই। আর কোনোটা ডাউট থাকলে আমরা রাখবো, না হলে আমরা বন্ধ করে দেব। এই দুটোই হচ্ছে তোমার সারফেস কেমিস্ট্রি কোশ্চেন। এই দুটো তোমরা নিজেরা পড়ে নেবে ওখান থেকে, তাহলে আমার মনে হয় আর অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা দাঁড়াও, আমি রেকর্ডিংটা স্টপ করে নিই।